প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকার দলীয় সংসদীয় সভা। পার্লামেন্ট শব্দ বিভ্রাট ইস্যুতে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বিভাগীয় আমরা যেসব কাজ আছে সেগুলো তত তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে আগের যে কোনো একটি, জানালেন মন্ত্রী। বাহিনী ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। মানিকগঞ্জে অটোরিকশার লোভে বন্ধুর হাতে বন্ধু খুন, নিহতের দেহ উদ্ধার হলেও এখনো মেলেনি মাথার সন্ধান। ৩ জনকে গ্রেফতার করেছে পিবিআই। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভালো পারফরমেন্স দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয়েছে সরকার দলীয় সংসদীয় সভা এবং আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সভায় আজ কি কি বিষয়ে আলোচনা হবে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। সভাটি বিকাল 4টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই আমরা দেখছি যে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন এবং বিএনপির যে নেতৃত্বস্থানীয় নেতারা রয়েছেন তারা কিংবা সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা একে একে সকলেই প্রবেশ করেছেন। তার আগে আমরা যেমনটি জেনেছি যে প্রধানমন্ত্রীও যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেখানে যে বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি মূলত অন্তর্বর্তী সরকারের সময়কার যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, অর্থাৎ 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশগুলোকে মূলত সে বিষয়ে মূলত আজকে সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা নিজেরা আলোচনা করবেন এবং সেগুলোর মধ্যে যেই সকল অধ্যাদেশগুলোতে আপত্তি রয়েছে বিএনপির বা সরকারি দলের, তারা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যেগুলোতে তারা সমর্থন দেবেন সেই সব বিষয়গুলো নিয়েই তারা আজকে সকল সংসদ সদস্যের সাথে আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতে মূলত সংসদের যে পরবর্তী অধিবেশনটি অনুষ্ঠিত হবে আগামীকাল হওয়ার কথা রয়েছে এবং সেই অধিবেশনেই সেই প্রস্তাবগুলো বা সেই অধ্যাদেশগুলো তারা তুলবেন এবং সেখানেই মূলত যেগুলোকে বিএনপি বা সরকার দল সমর্থন করবে সেগুলোই মূলত আইনে পরিণত হবে। আর যেই অধ্যাদেশগুলোতে সরকার দলের আপত্তি রয়েছে সেইগুলো তারা সংসদীয় যে অধিবেশন সেখানে না তোলার কথা রয়েছে। এর আগে কিন্তু জামায়াত ইসলামের বা বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তারাও আলোচনা করেছেন এই 133টি অধ্যাদেশের বিষয় এবং সেখানে তাদের যে সভা সেই সভাতেও জামায়াতেরও বেশ কিছু বিষয়ে আপত্তির কথা তারা তুলে ধরেছেন এবং সেখানে তারা প্রায় 133টি অধ্যাদেশে 113টি অধ্যাদেশে তারা সমর্থন জানিয়েছেন এবং 20টিতে তারা দ্বিমত পোষণ করেছেন। তো আজকের এই সরকারি দলের সভা থেকে তারা সভা শেষ করার পরে হয়তো আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে তারা বিষয়টি তুলে ধরবেন তারা কতটি অধ্যাদেশে তারা সমর্থন জানাচ্ছেন এবং দ্বিমত পোষণ করছেন। তো বৃষ্টি, এই ছিল আমার কাছে এখান থেকে বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ ফয়সাল। সকালে জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক হয় এবং সেখানে এমপিদের আবাসন বরাদ্দ নিয়ে
আলোচনা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান 10 এপ্রিলের মধ্যেই বরাদ্দ দেওয়া হবে। জানান এমপিদের কাজের সুবিধার জন্য সংসদের কাছাকাছি তাদের আবাসন ব্যবস্থা করা হবে। সকল সদস্যরাই ক্রমান্বয়ে এই সুযোগ পাবেন বলে জানান চিফ হুইপ। বলেন সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট এবং কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে। আরও বলেন সংসদের এই অধিবেশনেই জরুরি কিছু কমিটি করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের সহ কমিটির 11 জন সদস্য। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেমন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয় মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী আরিফিন শাকিল, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফিন, প্রধানমন্ত্রী কখন নাগাদ যাবেন তাদের এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে, এবং নিশ্চয়ই আনুষ্ঠানিকতা আছে সেখানে প্রধানমন্ত্রীর এবং তাদের, যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার যাওয়াকে ঘিরে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? 5:30 নাগাদ তিনি নয়াপল্টনে আসার কথা রয়েছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি নয়াপল্টনে আসবেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরে যে আলোচনা বারবার উচ্চারিত হচ্ছিল দল এবং সেই সঙ্গে সরকারকে আলাদা করার জন্য, তারই অংশ হিসেবে তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। বিএনপির আপনি জানেন যে অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর দীর্ঘদিন সেই কমিটির অনেকগুলোর কমিটি মেয়াদোত্তীর্ণ, এবং সেই কমিটিগুলোর যেমন নতুন করে করার এক ধরনের তাগিদ রয়েছে, তেমনি সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে একটা বার্তা দেওয়ার জন্য যে দল এবং সরকার আলাদা, এবং সেই সরকার দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নেবেন বলেই মূলত আজকে তিনি এখানে এসেছেন। এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এবং নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় মূলত চেয়ারম্যানের জন্য নির্ধারিত একটি কক্ষ রয়েছে। সেই কক্ষেই তিনি অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং মহানগর নেতৃবৃন্দের সঙ্গে তিনি আলোচনা করবেন কীভাবে দলের সাংগঠনিক যেই কর্মকাণ্ড সেটা গতিশীল করা যায়, এবং সেই সঙ্গে দলকে আগামী দিনের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দলকে সুসংগঠিত করা যায়। এবং যারা সরকারের অংশ হতে পারেনি কিংবা নানানভাবে অনেকে মনোনয়ন পাননি, যারা সরকারের এমপি হলেও যারা মন্ত্রী হতে পারেননি, কিংবা সরকারের বিভিন্ন কাজে কর্মে কিংবা বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পাননি, তাদেরকে দলে কীভাবে শক্তিশালী করা যায়, সংগঠনকে তাদেরকে দায়িত্ব দিয়ে সাংগঠনিকভাবে কতটা গতিশীল করা যায় সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করবেন। এবং আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন চলতি বছর বিএনপির যে সপ্তম কাউন্সিল, সেই সপ্তম কাউন্সিল করা হবে। সেই কাউন্সিল উপলক্ষেও দলের যেই আগের যে কর্মকাণ্ড থাকে, বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠন, জেলার কমিটি, মূল দলের কমিটি, সেই কমিটিগুলো সাজাতে হয়, দ্বিবার্ষিক সম্মেলন করতে হয়, সেই কর্মকাণ্ডগুলো হয়তো আজকে এই সকল বিষয়ে আসলে আজ এখানে যাওয়ার পরে আলোচনা পর্যালোচনা হতে পারে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আরিফিন। আবার বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। জানান স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিবি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেন 72 জন প্রশিক্ষণার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের। আর পাম্প সংশ্লিষ্টদের দাবি, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, এতেই চাপ ও ভোগান্তি বাড়ছে। ভাই, আপনি কি সকালবেলা একবার তেল নিছেন? গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই, 20 লিটার তেল নিলে এখন 10টা 30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়, আমার তেল হয়, এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে, যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি, এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এ সিদ্ধান্ত। 30 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে কোনো না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কে ফুল, বললাম তাদের অল্প একটু খালি হয়েছে, তারা এটাই নিতে আসে। আবার কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। পূর্বাচল গেছে, ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতে আছে, তেল দিতে আছে, যে কারণে এখানে আসছি। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ, তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। সরকারি এখানে একজন কর্মকর্তা দেওয়া হয়, সেক্ষেত্রে পাম্প মালিকেরাও দুর্নীতি করার সুযোগ পাবে না, এবং যারা গ্রাহক আছে তারাও সুষ্ঠুভাবে এবং ভালোভাবে তেলটা পাবে। অবশ্যই সরকারের এমন উদ্যোগ নিয়ে আমরা ধন্যবাদ জানাই সরকারকে, যে এরকম উদ্যোগ। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে যদি তেল দেয়, তাহলে আমরা সাধারণ মানুষকে আসলে তেল দেওয়া সান্ত্বনা দিতে পারবো, এছাড়া কোনো পক্ষে সম্ভব না। গেল কয়েকদিন চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন পাম্পে মজুত করা তেল পাওয়া গেছে। নিয়মিত নজরদারি থাকলে এ মজুত ঠেকানো যাবে। প্রত্যাশা, অপেক্ষায় থাকা চালক আর পরিবহন সংশ্লিষ্টদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সায়দাবাদ এলাকার একটি ফিলিং স্টেশনের চিত্র আপনাদেরকে দেখাবো। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। ঐশী, বন্ধের দিনেও তো ডিপো থেকে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, গ্রাহক পর্যায়ে আসলে সুফল কতটা মিলছে? কারণ আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে গ্রাহকরা বারবার একই কথা বলে যাচ্ছে যে তারা পাম্পে যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না, আবার কেউ কেউ পরিমাণের চেয়ে বা চাহিদার তুলনায় অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছেন। বৃষ্টি, এই যে প্যানিক বাইং এর যে কথাটি আপনি বললেন, এটা কিন্তু শুরু থেকেই ছিল। যেদিন থেকে আসলে এই যে যুদ্ধাবস্থার ফলে তেল সংকট বা তেলের যেই একটি পরিস্থিতি তৈরি হয়েছে, তখন থেকে আসলে প্যানিক বাইং এর যে বিষয়টি সেটা ছিল। আমরাও বিভিন্ন পাম্পে ঘুরেছি এর আগে, তখনও কিন্তু দেখেছি যে খুব অল্প পরিমাণ তেল
তার নেয়ার সক্ষমতা আছে, কিন্তু সে তারপরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন, ফলে যার প্রকৃতপক্ষে তেল প্রয়োজন তিনি তেল নিতে পারছেন না বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেরকম পরিস্থিতি এখনো আছে। এই প্যানিক বাইং এর যে বিষয়টি সেটি কিন্তু এখনো মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। তবে এখন আমরা যে পাম্পটিতে আছি সেই পাম্প থেকে বলা হচ্ছে যে তেলের খুব একটা তাদের সংকট নেই এখন। তবে কিছু কিছু পাম্প আছে যে পাম্পগুলোতে তেল নেই বলা হচ্ছে, সেই পাম্পগুলোতে আসলে ভোগান্তি আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলছেন যে আসলে এই সংকট যাতে দ্রুত সমাধান হয়ে যায় সেজন্য আসলে সবারই কথা। দেখছিলাম আমরা এই ফিলিং স্টেশনের চিত্র দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ঐশীকে। এবারে যাব আমরা আরেক সহকর্মী শাকিল হাসানের কাছে। পরিবাগ এলাকার একটি পাম্পে আছেন শাকিল, আপনি এখন যে ফিলিং স্টেশনে আছেন সেখানে গ্রাহকরা ঠিকঠাক মতো জ্বালানি পাচ্ছে কিনা? কারণ সায়দাবাদের একটি ফিলিং স্টেশনের চিত্র দেখালাম, সেখানে কোনো ক্রাইসিস নেই, যেমনটি মনে হলো যে ঠিকঠাক মতোই জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। বৃষ্টি, আমি যেটিতে আছি এটি হচ্ছে রাজধানীর একদম কেন্দ্রে একটি মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের হচ্ছে কোম্পানির একটি মডেল পাম্প। এখানে এই তেলের সংকটের মধ্যেও কিন্তু তারা নিয়মিত তেল দিয়ে গেছে এবং আপনি আমার পেছনে কিন্তু দীর্ঘ একটি সারি দেখতে পাচ্ছেন। যেহেতু এই পাম্পটিতে তেল দেওয়া হয় সবসময়, এই কারণে কিন্তু এই পাম্পটিতেই সব গ্রাহকরা ভিড় করে থাকেন বেশি এবং তারা হচ্ছে এখান থেকে সকাল থেকে আজকেও দেওয়া হচ্ছে এবং গতকালও আমরা দেখিয়েছিলাম যে সকাল 7টা থেকে গতকালও তারা তেল দিয়েছে প্রায় বিকেল সন্ধ্যা অবধি 6টা পর্যন্ত। এবং যখন রাজধানীর অন্যান্য পাম্পগুলোতে যখন পাওয়া যায় না তখনও কিন্তু এই পাম্পটিতে তেল দেওয়া হয় এবং গ্রাহকরা কিন্তু খুব সহজেই এই পাম্পটিতে তেল পান। এবং এখানে যদিও রেশনিং করা হচ্ছে, ছোট যে মোটরসাইকেলগুলো রয়েছে মোটরসাইকেল হচ্ছে 5 লিটার এবং ব্যক্তিগত গাড়িতে হচ্ছে 10 লিটার। এছাড়া অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও রেশনিং করা হচ্ছে। এবং গতকাল আমরা কথা বলেছিলাম এই পাম্পের ইনচার্জের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারাও ডিপো থেকে অর্থাৎ মেঘনা তেল কোম্পানির যে ডিপো সেই ডিপো থেকে তারাও রেশনিং অবস্থায় রেশনিং করে তেল পান এবং সেটি প্রতিদিন লরিতে করে সে পাম্পে পৌঁছে দিয়ে যায়। এবং আমরা আরও কয়েকটি পাম্পে গতকাল গিয়েছিলাম এবং আজকেও যে চিত্রগুলো আমরা দেখেছি সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে অনেক পাম্পে কিন্তু এই গ্যালনে করে বা বালতিতে করে পর্যন্ত তেল নিতে আমরা দেখেছি এবং সেটি ঠেকানোর কথাও কিন্তু এর আগে অনেক পাম্পের পর্যায়ের জন্য তদারকিতেও নেমেছে বিজিবি, যেমনটি জানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন শাকিল। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারের সঠিক তালিকা প্রণয়ন। তবে জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে দক্ষিণ সিটি নগর ভবনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দিয়ে জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা, পুনর্বাসন ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। দেশের স্বাধীনতা একবারে এসেছে। 90 এবং 24-এর গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ অর্জন হলেও স্বাধীনতার সাথে মেলালে বিপর্যয় তৈরি হবে। অন্যদিকে মেয়র নির্বাচিত হলে দক্ষিণ সিটির অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দায়িত্ব সিটি কর্পোরেশন নেবে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার তাগিদ দেন তিনি। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং রাজাকার, আল বদর, আল শামস তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। স্বাধীনতার 55 বছরেরও সঠিক তালিকা না করায় দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। 71-এর চেতনা বিক্রি করে গুমখুনের সংস্কৃতি বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এফডিসির এক ছায়া সংসদে ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে
নতুনভাবে আমরা মনে করি ৫৫ পেরিয়ে ৫৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদ। এই জাতি কখনোই ভুলতে পারবে না তারা কিভাবে এই জাতির উপর অত্যাচার চালিয়ে গেছে। শুধুমাত্র চেতনার দলীয়করণের মাধ্যমেই তারা কিন্তু শুধু এইগুলো চালায়নি। তারা ঘণ্টাব্যাপী হয় বিতর্ক, উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কিভাবে গেল ১৫ বছর বাংলাদেশের স্বৈরতন্ত্র, গুম, খুন ও বিরোধী মত দমন সহ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা কি সামাজিক সুবিচার ন্যায় মুক্তিযুদ্ধকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে অতীতে অপপ্রয়াস চালানো হয়েছে বলে দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। তোলেন সঠিক মুক্তিযোদ্ধা তালিকার দাবি। যে 14 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে ৯০,৫২৭ জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে, তার মধ্যে ৮,০০০-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। গুম, খুন, হত্যা এবং আয়নাগর সৃষ্টির মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিভাজনের মাধ্যমে মানুষের মধ্যে তকমা লাগিয়ে যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধা নয়, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধার পক্ষে সপক্ষের শক্তি, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলোকে কিন্তু এখন খণ্ডন করবার জন্য, প্রতিহত করবার জন্য এখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল, যার কারণে বিগত শাসনামলে ব্যাপক হারে গুম খুন বেড়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যত অপকৌশল আছে, বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, সম্পদ পাচার হয়েছে। যারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছেন, তালিকার বাইরেও অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মানটা দিই এবং একটা প্রকৃত ইতিহাস আমরা প্রণয়ন করি। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব। বৈষম্যহীন, সাম্য, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান ছায়া সংসদের বক্তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে মশক নিধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, নগরকে পরিচ্ছন্ন রেখে গ্রিন শহর উপহার দিতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান প্রশাসক। এ সময় নগরবাসীর মাঝে ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগ নিয়ে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছাড়াও কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে, এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমি প্রশাসক হিসাবে কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, চাইলে হয়তোবা আমরা সকল সমস্যা একসাথে সমাধান করতে পারবো না। তা আমি মনে করি সকলকে একটু এগিয়ে আসতে হবে। যেমনিভাবে আজকে আপনারা এগিয়ে আসছেন, আশা করব অন্যান্য স্কুল কলেজ যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। একটি অটোরিকশার লোভে বন্ধুকেই খুন করল বন্ধু। প্রাণে মারার আগে দুই বন্ধু মিলে অটোরিকশায় ঘুরেও বেরিয়েছেন। হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। নিহত রফিক মিয়ার দেহ উদ্ধার হলেও এখনো মাথার সন্ধান মেলেনি। মানিকগঞ্জের এই ঘটনায় বন্ধু রিপন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পিবিআই বলছে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বন্ধু হিসেবে গল্প আর আড্ডার জন্য মোবাইলে ডেকে আনা হয়েছিল মানিকগঞ্জের রাথুরা গ্রামের রফিক মিয়াকে, কিন্তু সেই বন্ধুত্বই পরিণত হয় মৃত্যু ফাঁদে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিককে হত্যার পরিকল্পনা করে ঘনিষ্ঠ বন্ধু রিপন মিয়া। দুজনের সহযোগিতায় গত ২৪ মার্চ কালীগঙ্গা নদী পাড়ে গলা কেটে হত্যা করা হয় রফিককে। পরে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনার পরদিন ৫ বারৈল এলাকায় নদীপাড় থেকে মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ, তবে এখনও পাওয়া যায়নি মাথা। ঘটনার পর তদন্ত নামে পিবিআই। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় জড়িতদের। পানিতে ফেলে দিয়েছে এই কথা বললেও কিন্তু তারা পরে স্বীকার করে যে হলো হাতুড়ি এবং দা তাদের বাড়ি আছে, এবং আমরা একটু তাদের এই দুইটি আলামতই আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি, এবং প্রথমে তো আমরা অটোটা উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানায় পিবিআই। হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
রিপনের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ হয়, ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে তার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত এবং তার সঙ্গে আরও দুজন ছিল, তার নাম আরমান এবং সজীব। এবং আরমান এবং সজীব এরাও তার এই শ্বশুরবাড়ি এলাকার তার মানে পূর্ব পরিচিত। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। এই পেলে যে নরেজন মাইরা গাড়ি নিয়ে যাবে এই গাড়ির জন্যে, এটা কেউ কল্পনা করছিল না। আমি কঠিন বিচার চাই। পরিবারটা খুবই নিঃস্ব, এদের খাট জায়গায় থাকে, অটোর উপরে নির্ভর করে তাদের সংসার পরিচালনা করে। হত্যার পর অটোরিকশাটি বিক্রি করা হয় ধামরাইয়ের কালামপুরে। মূল অভিযুক্ত রিপন পেশায় রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে মাদক ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এ ছিল আমার কাছে